সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছো। ভালো আছো না? নিশ্চয়ই ভালো আছো। গতদিন আমরা ক্লাসে কি পড়েছিলাম বলো তো? আমরা গতদিন ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম আমাদের দ্বিতীয় চ্যাপ্টার। এই দ্বিতীয় অধ্যায়ের নাম ছিল আচরণ ও আচরণের বিকাশ, তাই না? আমরা এই চ্যাপ্টার পড়াতে যেয়ে তোমাদেরকে আমরা বলেছিলাম যে একটা মানব শিশুর আচরণ কিভাবে বিকশিত হয়, তাই না? ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একটা মানব শিশু আমরা বলেছিলাম শুধু মুখে একটু কান্না করতে পারে আর হাত পা নাড়াতে পারে, চোখে পলক ফেলতে পারে। এরপর আস্তে আস্তে বড় হতে হতে আর পারিপার্শ্বিক পরিমণ্ডলের প্রেক্ষিতে সে বিভিন্ন রকমের আচরণ করে থাকে, তাই না? সে হাঁটা শেখে, চলাফেরা শেখে, সাঁতার কাটা শেখে, ঘুড়ি উড়ানো শেখে, দৌড়াদৌড়ি করে, লেখাপড়া শেখে, সাইকেল চালানো শেখে, কত কিছুই না সে শেখে, তাই না? এই শিক্ষণের বা এইসব আচরণের বিকাশের পিছনে আমরা বলেছিলাম হচ্ছে তার বয়োবৃদ্ধি এবং পারিপার্শ্বিক পরিমণ্ডল। বয়স বাড়তে থাকলে আপনি চাই ওই ছোটবেলা থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ায়, হাঁটতে শেখে, লেখাপড়া শেখে, কত কিছুই শেখে। আর পারিপার্শ্বিক পরিমণ্ডল আমরা সুন্দর উদাহরণ তোমাদের দিয়েছিলাম, মনে আছে? তাকে নানান কিছু শিক্ষা দেয়। তো আমরা আচরণ এবং আচরণের বিকাশের চ্যাপ্টার পড়াতে যেয়ে তোমাদের আমরা বলেছিলাম বংশগতির কথা, মনে আছে না তোমাদের? নিশ্চয়ই মনে আছে। কি বলেছিলাম আমরা বংশগতি সম্পর্কে? মনে আছে তোমাদের? আমি বলি, দেখো, আমরা বলেছিলাম বংশগতি বা হেরিডিটি। বংশগতি বলতে আমরা সেই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যের সমাহারকে বলছি যেগুলো একটা মানব শিশু তার পূর্ববর্তী বংশধরদের কাছ থেকে নিয়ে জন্মগ্রহণ করে। বলেছিলাম না গত ক্লাসে আমরা? তার গায়ের রং, চোখের ধরন, চুলের গড়ন, উচ্চতা, বুদ্ধি, ব্যক্তিত্ব, মেজাজ, মানসিকতা, সব কিছু গুণ বৈশিষ্ট্য তার বাবা মা, দাদা দাদি, নানা নানিদের কাছ থেকে নিয়ে সে জন্মগ্রহণ করে, তাই না? তো সেই বংশগতির ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের পড়াবো বংশগতির দৈহিক উৎস। দেখো, একটা মানুষ বিভিন্ন রকমের কোষ তৈরি করে, কিন্তু পিতার এবং মাতার মিলনের ফলে পিতার দিক থেকে আসা একটা পরিপক্ক শুক্রাণুর সাথে যখন মায়ের দিক থেকে আসা একটা পরিপক্ক ডিম্বাণুর মিলন হয় মাতৃগর্ভে, তখন একটা জাইগোট তৈরি হয় বা ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণটা আস্তে আস্তে কোষ বিভাজনের মধ্য দিয়ে আস্তে আস্তে একদিন কি হয়, একটা পরিপূর্ণ মানব শিশুতে পরিণত হয়, তাই না? আমরা বলেছি। তাহলে কি হবে, মাতৃগর্ভে যে ভ্রূণ বা জাইগোটটা তৈরি হবে, এই জাইগোটটা পিতার দিক থেকে আসা একটা পরিপক্ক শুক্রাণু এবং মায়ের দিক থেকে আসা একটা পরিপক্ক ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হবে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে একটা জাইগোট বা ভ্রূণ যখন তৈরি হয় তখন সেখানে 23 জোড়া ক্রোমোজোম থাকে। কত জোড়া? 23 জোড়া। এই 23 জোড়া ক্রোমোজোমের অর্ধেক অর্থাৎ 23টা আসে পিতার দিক থেকে, বাকি 23টা আসে মায়ের দিক থেকে। ফলে দেখা যাচ্ছে একটা মানব শিশুর ভিতরে বাবার এবং মায়ের গুণ বৈশিষ্ট্য কিন্তু বেশি মাত্রায় পরিলক্ষিত হয়ে থাকে, তাই না? কারণ বাবা মার মিলনের ফলে তো জাইগোটটা তৈরি। বাবার দিক থেকে অর্ধেক গুণ আসে, মায়ের দিক থেকে অর্ধেক গুণ আসে। আমরা ওই সাথে বলেছিলাম দাদা দাদির গুণ বৈশিষ্ট্যও থাকে, নানা নানির গুণ বৈশিষ্ট্যও থাকে। কেন থাকে? দাদা দাদির গুণ বৈশিষ্ট্য রয়েছে বাবার মধ্যে, নানা নানির গুণ বৈশিষ্ট্য রয়েছে মায়ের মধ্যে, যার কারণে একটা মানব শিশুর ভিতরে বাবা মার, দাদা দাদিদের, নানা নানিদের গুণ বৈশিষ্ট্যগুলোই বেশিরভাগ থেকে যায়, তাই না? বলো, তাই তো? তো এভাবে কিন্তু দেখা যাচ্ছে এই 23 জোড়া ক্রোমোজোম নিয়ে যে জাইগোট তৈরি হয়, আস্তে আস্তে এই জাইগোটটি পরিপূর্ণতা লাভ করে একটা মানব শিশুতে পরিণত হয়। তারপর সে একটা সময় পরে 28 সপ্তাহ বা 240 দিন পরে সে পৃথিবীতে চলে আসে। এখন দেখো, মাতৃগর্ভে যে শিশুটার জন্ম হলো, এই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা কিভাবে নির্ধারিত হয়ে যায়? দেখো, আমরা এখানে দেখি যে বাবা এবং মা, বাবা মার এই যে গুণ বৈশিষ্ট্য,
বাবার দিক থেকে আসা যে 23টি ক্রোমোজোম এবং মায়ের দিক থেকে আসা 23টি ক্রোমোজোমের মিলনের ফলে মাতৃগর্ভে যে জাইগোটটি তৈরি হলো, এই 23টি ক্রোমোজোমের ভিতরে 22টি ক্রোমোজোম থাকে অটোসোম। বাবার দিক থেকেও 22টি অটোসোম, মায়ের দিক থেকে আসাও 22টি ক্রোমোজোম থাকে অটোসোম। একটি করে ক্রোমোজোম থাকে সেক্স ক্রোমোজোম। তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে, বাবার দিক থেকে 22টি ক্রোমোজোম থাকে অটোসোম আর একটা থাকে সেক্স ক্রোমোজোম। সেই সেক্স ক্রোমোজোমের নাম হচ্ছে এক্স ওয়াই। আর মায়ের দিক থেকে যে 22টি অটোসোম থাকে আর একটা থাকে সেক্স ক্রোমোজোম, সেই সেক্স ক্রোমোজোমটার নাম হচ্ছে এক্স এক্স। ঠিক আছে? তাহলে দেখো, বাবার দিক থেকে আসা যে সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই, এই এক্স ক্রোমোজোম যদি মায়ের দিক থেকে আসা এক্স ক্রোমোজোমের সাথে মেশে, তাহলে এক্ষেত্রে সন্তান হবে এক্স এক্স, অর্থাৎ কিনা মেয়ে। ঠিক আছে? অপরদিকে বাবার দিক থেকে আসা ওয়াই ক্রোমোজোমের সাথে যদি মায়ের এক্স এর মিলন হয়, তাহলে এক্ষেত্রে যে সন্তান হবে সেটা হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ এক্ষেত্রে সন্তান হবে ছেলে। দেখছো? তাহলে আমরা আমাদের সমাজে একটা জিনিস কিন্তু চালু আছে, দেখো, যে বাচ্চা কাচ্চা যদি সন্তান মেয়ে হতে থাকে তাহলে স্ত্রীদের উপরে বা বউদের উপরে অনেক চাপ তৈরি হয়, তাই না? এবার যদি ছেলে না হয় তাহলে কিন্তু তোমার বাপের বাড়ি দেবো পাঠায়, এই নানান রকম। কিন্তু তোমরা এখানে একটা জিনিস দেখে নাও, ছেলে এবং মেয়ে হওয়ার ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা নাই। আছে? মায়ের কিন্তু কোনো ভূমিকা নাই, এক্ষেত্রে পিতার ভূমিকাই মেন। কারণ পিতার দিক থেকে আসা এক্স ক্রোমোজোমের মায়ের তো এক্স এক্স নির্ধারিত, আর পিতার হচ্ছে এক্স ওয়াই। পিতার এই এক্স ক্রোমোজোমের সাথে যদি মায়ের এক্স ক্রোমোজোম মিলিত হয়, তাহলে সেক্ষেত্রে সন্তান হবে কি? মেয়ে। আর পিতার ওয়াই এর সঙ্গে যদি মায়ের এক্স ক্রোমোজোম মিলিত হয়, তাহলে সন্তান হবে ছেলে। তাহলে ছেলে এবং মেয়ে হওয়ার পিছনে বাবার ভূমিকাই মেন। আমরা আগে অনেকেই জানি না, আমাদের এই সমাজে অনেকেও এখনো জানে না, যার কারণে এখনো কিন্তু সংসারে এই নিয়ে অশান্তি তৈরি হয়। আমরা আজকে জেনে গেলাম এবং আমরা আরো অনেক মানুষদেরকে জানাই দেব সমাজের এই কুসংস্কার থেকে যেন মানুষ বেরিয়ে আসতে পারে। বলো, তাহলে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কার উপরে নির্ভর করে? পিতার উপরে, কি মায়ের উপরে নয়। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা দেখলাম সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, সেক্ষেত্রে পিতামাতার ভূমিকা কিরকম। আমরা আরেকটা জিনিস এখানে দেখে নিতে পারি, সন্তানের সংখ্যা নির্ধারণ। সন্তানের সংখ্যা নির্ধারণ আমরা স্বাভাবিকভাবেই কিন্তু জানি, সাধারণভাবে বাবার দিক থেকে আসা একটা পরিপক্ক শুক্রাণুর সাথে মায়ের দিক থেকে আসা একটা পরিপক্ক ডিম্বাণুর মিলনের ফলে মাতৃগর্ভে একটাই জাইগোট তৈরি হয় এবং স্বাভাবিক নিয়মে একটা সন্তানই জন্মগ্রহণ করে। এটাই স্বাভাবিকতা, আমরা কিন্তু তাই জানি, তাই না? এটাই কিন্তু আমরা জানি। স্বাভাবিকভাবে বাবার এবং মায়ের মিলনের ফলে মাতৃগর্ভে একটা ভ্রূণ তৈরি হয় এবং সেটা কোষ বিভাজনের মাধ্যমে বড় হতে হতে সে ভূমিষ্ঠ হয়, একটাই সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত কারণে যদি বাবার এবং মায়ের মিলনের ফলে যে মাতৃগর্ভে যে জাইগোটটি তৈরি হলো, সেই জাইগোটটি যদি কোনো কারণে ভেঙে যায়, অনাকাঙ্ক্ষিত কারণে ভেঙে দুই টুকরো হয়ে যায়, তাহলে এক্ষেত্রে দুইটা সন্তান জন্মগ্রহণ করবে এবং এই দুইটা সন্তান মাতৃগর্ভে, তাই না? আমরা বলছিলাম সন্তানের সংখ্যা, সংখ্যা নির্ধারণ, তাই না? এই কথা বলছি না? তাহলে আমরা বলছি যদি মাতৃগর্ভে একটা জাইগোট এরকম তৈরি হয়,
তাহলে সেক্ষেত্রে একটা সন্তানই জন্মগ্রহণ করবে, কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত কারণে এই জাইগোটটা যদি কেটে যায়, ভেঙে যায়, মাতৃগর্ভে যেতে পারে। বিজ্ঞানীরা কিন্তু এখনো এই বিষয়টা আবিষ্কার করতে পারেননি কেন মাতৃগর্ভে এই জাইগোট ভেঙে যায়। তো ভেঙে এই একই জাইগোট যদি দুই টুকরো হয়ে যায়, এরকম একই জাইগোট যদি মাতৃগর্ভে দুই টুকরো হয়ে দুটো ভ্রূণ তৈরি হয়ে আস্তে আস্তে বিকাশ লাভ করতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুইটা সন্তান জন্মগ্রহণ করবে। আর এই যে দুইটা সন্তান জন্মগ্রহণ করবে, এই দুইটা সন্তানের ভেতরকার গুণ বৈশিষ্ট্য কিন্তু একই, অভিন্ন যমজ বলছি আমরা এদেরকে। অর্থাৎ ছিল একটা জাইগোট, একটা ভ্রূণ, এই একটা ভ্রূণই ভেঙে দুই টুকরা হয়ে গেছে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে মায়ের গর্ভে। বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি এখনো কেন ভেঙে যায়। তো যাওয়ার পরে এই যে দুই টুকরো হয়ে দুইটা সন্তান মাতৃগর্ভে বেড়ে উঠতেছে এবং একটা সময় পরে তারা পৃথিবীর আলো দেখবে, এই দুইটা সন্তান কিন্তু অভিন্ন যমজ। এদেরকে আমরা বলছি কি? অভিন্ন যমজ। অভিন্ন যমজ অর্থাৎ কিনা এই দুটো সন্তানের ভেতরে একই রকমের গুণ বৈশিষ্ট্য থাকবে। যদি ছেলে হয় দুইজনই ছেলে হবে, মেয়ে হলে দুজনই মেয়ে হবে। শুধু তাই না, ছেলে মেয়ে একই রকম ভিন্ন যমজেও হতে পারে। তো এক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্যের কথা আমরা তোমাদের উল্লেখ করতেছি শিক্ষার্থীবৃন্দু, শুনে রাখো যে এই যে অভিন্ন যমজ হলো, এই দুজনের ভেতরের গুণ বৈশিষ্ট্য কিন্তু হুবহু একই। এদের উচ্চতা হবে প্রায় একই রকম, চেহারা ছবি একই রকম, গায়ের রং একই রকম, নাক মুখ চোখ একই রকম দেখতে। সহজে চেনা যায় না, সমাজে কিন্তু এরকম অনেক আছে না? যমজ অনেক আছে, কিন্তু অভিন্ন যমজও আছে। আমরা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলতেছি। কোন একটা বিশেষ সিজন চেঞ্জে, আবহাওয়া পরিবর্তনে একজনের যদি একটু নাক খসখস বা সর্দি হয়, অন্যজনেরও হবে। আবার একই সাথে যমজ আছে, একজনের সর্দি হলে আরেকজনের হয় না, এটা কিন্তু ভিন্ন যমজ। সে কথা পরে আসছি আমরা। তাহলে আমরা বললাম কি, যে মাতৃগর্ভে যে ভ্রূণ বা জাইগোটটি তৈরি হলো, এটা যদি কোনো অনাকাঙ্ক্ষিত কারণে ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে দুই টুকরা হয়ে যাবে। এই দুই টুকরায় একই রকম গুণ বৈশিষ্ট্য। এ ধরনের যমজের নাম হচ্ছে কি বললাম আমরা? অভিন্ন যমজ। এই অভিন্ন যমজ এরা দুইজনের ভেতরে একই রকম গুণ বৈশিষ্ট্য, চেহারা ছবি, গায়ের রং, চালচলন, উষ্ণতা, বুদ্ধি, ব্যক্তিত্ব, মেজাজ, সবকিছু, চোখ কান নাক চুল সব একই রকম। এই অভিন্ন যমজ এদেরকে বলা হয়। অপরদিকে যদি এরকম হতে পারে, পিতার দিক থেকে আসা পরিপক্ক দুইটা শুক্রাণু আর মায়ের দিক থেকে যাওয়া পরিপক্ক দুইটা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে আলাদা আলাদা জাইগোট তৈরি হলো। এরকম আলাদা আলাদা জাইগোট, একসাথে হয়নি কিন্তু আগের মতো। এক্ষেত্রে আলাদা জাইগোট তৈরি হয়ে দুইটা ভ্রূণ এক্ষেত্রেও মায়ের গর্ভে বড় হচ্ছে, তাই না? তো এই দুইটা ভ্রূণের ভেতরের গুণ বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা রকমের। কারণ পিতার দিক থেকে দুইটা শুক্রাণু, মায়ের দিক থেকে আসা দুইটা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে আলাদাভাবে মাতৃগর্ভে দুইটা জাইগোট তৈরি হয়েছে। ফলে এক্ষেত্রে এই যে দুইটা শিশু জন্ম নিচ্ছে, এদেরকে আমরা বলছি ভিন্ন যমজ। এরা কি যমজ? ভিন্ন যমজ, অভিন্ন নয় কিন্তু। অর্থাৎ এদের ভেতরকার গুণ বৈশিষ্ট্য আলাদা আলাদা। এদের মধ্যে একজন ছেলে হলে আরেকজন মেয়ে হতে পারে, এমনকি দুইটাই ছেলে হতে পারে। একজন লম্বা হলে একজন খাটো হতে পারে, একজন শ্যামলা হলে একজন পরিষ্কার হইতে পারে, একজনের চেহারা একরকম আরেকজনের চেহারা আরেক রকম। মেয়ে হইলেও দুইটা মেয়ে হতে পারে, কিন্তু ভিন্নতা থাকবে। ছেলে হলেও দুইটা ছেলে হতে পারে, কিন্তু ভিন্নতা থাকবে। ছেলে মেয়ে হতে পারে, কিন্তু গুণ বৈশিষ্ট্য একই রকম হবে না। এদেরকে আমরা বলছি ভিন্ন যমজ। এরকম করে দুই বা ততোধিকও হতে পারে যদি অভিন্ন অভিন্ন জাইগোট তৈরি হয়। তো ভিন্ন যমজ এবং অভিন্ন যমজের পার্থক্য আমরা বুঝলাম, তাই না? ঠিক আছে। আবার এরকম হতে পারে যে পিতার দিক থেকে আসা একটা পরিপক্ক শুক্রাণুর সাথে মায়ের দিক থেকে আসা একটা পরিপক্ক ডিম্বাণুর মিলন হলো, হওয়ার পরে মাতৃগর্ভে সে একটা জাইগোট তৈরি হলো। কিন্তু এই জাইগোটটির কোষ বিভাজন প্রক্রিয়া কোনো অনাকাঙ্ক্ষিত কারণে বাধাগ্রস্ত হলো, পরিপূর্ণতা পেল না, ভাগ হতে গেছে, ভাগ হতে পারেনি। আবার বিকাশ প্রক্রিয়া পরিপূর্ণতা পায়নি।
ফলে এই ক্ষেত্রে যে সন্তান হয় আমরা অনেক সময় দেখে থাকি যুক্তদেহী সন্তান, মাথা একসাথে লাগানো, দেহ আলাদা। আমরা দেখি না অনেক সময় খবরের কাগজে, টেলিভিশনে দেখে থাকি। তো এ হচ্ছে যুক্তদেহী সন্তান। এরকম করেও মাতৃগর্ভে কিন্তু সন্তান জন্ম হতে পারে, নিতে পারে। তাহলে সন্তানের সংখ্যা কিভাবে নির্ধারিত হবে এটাও কিন্তু আমরা মোটামুটি দেখলাম, তাই না? তাহলে এখানে দেখো যে আমরা এই চ্যাপ্টারে যেটা পড়লাম, প্রথম দিকে পড়েছিলাম আচরণ এবং আচরণের বিকাশ। এখন এসে পড়তেছি বংশগতি, তার গঠন, বংশগতির দৈহিক উৎস, মাতৃগর্ভে কিভাবে বাবা মার মিলনের ফলে সন্তান জন্ম লাভ করে দেখলাম আমরা, তাই না? কত জোড়া ক্রোমোজোম থাকে সন্তানের জন্মগ্রহণ করতে জাইগোটে? 23 জোড়া, তাই না? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা দেখলাম সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়। এতদিন করে কিন্তু আমরা জানতাম না যে আসলে ছেলে হওয়ার পিছনে বা মেয়ে হওয়ার পিছনে মায়ের কোনো ভূমিকা আছে কিনা। আছে নাকি? আজ থেকে কিন্তু তোমরা জেনে যাও, ছেলে বা মেয়ে হওয়ার পিছনে মায়ের কোনো রকমের ভূমিকা নাই। আমরা সেখানে দেখেছি মায়ের দিকে যে তোমার সেক্স ক্রোমোজোম থাকে সেটা নির্ধারিত XX, আর বাবার দিকে থাকে কি বলো? XY। তো বাবার দিক থেকে X এসে মায়ের X এর সাথে মিলিত হলে সন্তান হবে তো মেয়ে, আর বাবার দিক থেকে Y এসে যদি মায়ের X এর সাথে মিলিত হয় তাহলে সন্তান হবে কি? XY, কি হয়? ছেলে। তাহলে এক্ষেত্রে পিতার ভূমিকাই কিন্তু মেন, তাই না? মায়ের কোনো ভূমিকা নাই। আজকাল এই নিয়েই কিন্তু সারা দেশব্যাপী বা অনেকের অন্ধবিশ্বাস বা অনেকের ভেতর ভ্রান্ত ধারণা আছে, ছেলে সন্তান না হলে বংশ রক্ষা হয় না, সেই এগুলো পিতার উপরে নির্ভর করে। তারপর আমরা সন্তানের সংখ্যা কিভাবে নির্ধারিত হয় আমরা দেখলাম, তাই না? কিভাবে হতে পারে আমরা তো বলেছি যে সন্তান যদি পিতার দিক থেকে আসা একটা পরিপক্ক শুক্রাণু মায়ের দিকে থেকে আসা একটা ডিম্বাণুর সাথে মিলিত হয় তাহলে মাতৃগর্ভে যে জাইগোটটি বা ভ্রূণটি তৈরি হবে সেটা একটা ভ্রূণ, কোষ বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে চলে আসবে মানব শিশু। কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত কারণে যদি ভ্রূণটা ভেঙে 2 টুকরো হয়ে যায় তাহলে এক্ষেত্রে যে সন্তান জন্মগ্রহণ করবে অভিন্ন যমজ, আমরা বললাম 2টাই ছেলে হবে, একই রকম গুণ বৈশিষ্ট্য নিয়ে, লম্বা, গায়ের রং, চোখের রং, চুলের ধরন, চোখের ধরন, নাক, মুখ, চোখ, আকার আকৃতি সব একই রকম, বুদ্ধি, ব্যক্তিত্ব, মেজাজ, মানসিকতাও একই রকম। এদের নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা আছে, আমরা অন্য সময় তোমাদের সাথে সে ব্যাপারে আলোচনা করতে পারবো। আবার দেখা যাচ্ছে মাতৃগর্ভ কিন্তু যদি পিতার দিক থেকে আসা পরিপক্ক 2টা শুক্রাণুর সাথে মায়ের 2টা ডিম্বাণু যোগ হয়ে মাতৃগর্ভে আলাদা আলাদাভাবে 2টো জাইগোট তৈরি হয়, আমরা দেখালাম, সেক্ষেত্রে ভিন্ন যমজ হবে। এক্ষেত্রে 2টা ছেলেও হতে পারে কিন্তু ভিন্নতা থাকবে, 2টা মেয়েও হতে পারে, ভিন্ন থাকবে, ছেলে মেয়ে হতে পারে, কারোর সাথে কারোর মিল থাকবে না, তাই না? আবার যুক্তদেহী সন্তান কিভাবে হয় সেটাও আমরা কিন্তু দেখেছি, তাই না? তো আমরা পরিশেষে কথা বলতে পারি যে আমাদের এই যে বংশগত যে গুণ বা বৈশিষ্ট্যের কথা আমরা বলতেছি এত করে, এই গুণ বৈশিষ্ট্যের উপরেও কিন্তু নির্ভর করে সন্তান কতটা বুদ্ধিমান, ব্যক্তিত্ববান বা ভালো সত্যিকারের মানুষ হবে। অবশ্য এক কথা শুধু বংশগতির উপরে দিয়ে বলা যায় না, এর সাথে পরিবেশও জড়িত। তো বংশগত গুণ থাকতেই হয়, না থাকলে ভালো কিছু করা যায় না। আমরা এখানে যদি একটা উদাহরণ এরকম করে দিই, আমরা অতীতের কথা টেনে আনি, বংশগতিও লাগে, পরিবেশও লাগে। আমরা বলেছিলাম বংশগতভাবে অমলা কমলা ছিল মানুষদের সন্তান, কিন্তু জঙ্গলে থেকে প্রাণীদের সাথে বড় হতে হতে তারা মানুষ হতে পারেনি, বন্যই হয়েছিল, তাই না? আমরা এই উদাহরণ আগে দেখেছি। আবার আমরা যদি এরকম করে বলি যে আমাদের এই চ্যাপ্টারে পরে আরো অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, আমরা সেদিকে পরে যাব। আমরা দেখা যাচ্ছে বংশগতভাবে আমরা অনেকে বাড়িতে পাখি পুষি, আমরা কি পুষি? শালিক পুষি, ময়না পুষি, টিয়া পাখি পুষি। তো দেখবা জঙ্গলের বন্য টিয়া পাখি থেকে আমি যখন বাড়িতে এনে পুষে ফেলি তখন তার নানা কথাবার্তা বললে সে কিন্তু অনেক কথা শিখে ফেলে। অন্য প্রাণীর থেকে তার ভিতরে কিছু পার্থক্য আসে। এই আশাটা কিসের উপর নির্ভর করে? পরিবেশের উপরে। বংশগতভাবে তারা ছিল কিন্তু প্রাণী,
কিন্তু মানুষের সমাজে এসে মানুষের সংস্পর্শে থেকে তাদের কথা শুনতে শুনতে প্রাণীদের থেকে তার ভিতরে কিছুটা ভিন্নতা হয়ে ওঠে, কিন্তু তাকে কিন্তু মানুষ করা যায় না। বংশগত গুণ না থাকলে তাকে মানুষ করা যায় না। এজন্য আমরা বংশগতি আর পরিবেশের এই ক্ষেত্রে এসে আমরা পরে আলোচনাটা আরো দীর্ঘায়িত করবো অন্যভাবে, অন্য জায়গায়। আমরা বলতে পারি যে একজন মানুষকে সত্যিকার অর্থে প্রকৃত মানুষ হতে গেলে বংশগত গুণাবলী তার ভেতরে যেমন থাকতে হবে, আবার সেই বংশগত গুণ যদি উপযুক্ত পরিবেশ তাকে না দেওয়া হয় তাহলে কিন্তু সেই গুণ বিকশিত হবে না, সেই গুণ কি হবে, অকালে নষ্ট হয়ে যাবে, তাই না? তো আমরা মোটামুটি তোমাদের সাথে বংশগতির এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা পরিবেশ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। ভালো লাগবে।